মোবাইলটার বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 15 ওয়াটের চার্জার, USB Type-C চার্জিং কেবল এবং Vivo Y19s মোবাইলটি। এই মোবাইলের ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে মোবাইলটার বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি, বাট যথেষ্ট হ্যান্ডি টাইপের। তার পাশাপাশি মোবাইলটি দুটো কালার ভেরিয়েন্টে মার্কেটে এসেছে। এছাড়াও ফোনটাতে রয়েছিল IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স সার্টিফিকেশন। নর্মাল IP54 এর থেকে IP64 কিন্তু মাছ বেটার ওয়াটার রেসিস্ট্যান্স দিয়ে থাকে এবং মোটামুটি আমরা টুকটাক টেস্ট করে দেখেছি, যদিও সেই টেস্টগুলো রিয়েল লাইফে খুব একটা কাজে না, বাট ফোনটা আদৌ শক্তিশালী কিনা তার জন্য আমরা টেস্ট করে দেখলাম আর কি। যাই হোক, এই ফোনটার পাওয়ার বাটনটাই হলো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথ, টাচ করার সাথে সাথেই আনলক হয়ে যাচ্ছিল। তার পাশাপাশি এই মোবাইলটা আমরা আউটডোরে মোটামুটি কমফোর্টেবল ইউজ করতে পেরেছি। একদম ডিরেক্ট দুপুরবেলা কিছুটা লো ব্রাইটনেস জনিত প্রবলেম মনে হচ্ছে। তার প্রধান কারণ হলো এই ফোনটার পিক ব্রাইটনেস হলো 1000 নিটস, আর একটু বেশি হলে আরেকটু বেশি ভালো হতো। তার পাশাপাশি এই মোবাইলটিতে ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে এবং ডুয়েল স্পিকারের পারফরমেন্সের কথা যদি আমি বলতে চাই, মোটামুটি বেশ ভালো পারফরমেন্স পেয়েছি। বাজেট বিবেচনা যদি চিন্তা করি যথেষ্ট ভালো। ফুল ভলিউমের পাশাপাশি আমরা সাউন্ড বুস্ট করে 300% পর্যন্ত ভলিউম দিয়ে আমরা এই ফোনটার স্পিকারের সাউন্ড শুনেছি। তবে আমি বলবো 100% ভলিউম পর্যন্ত বেটার সাউন্ড পাওয়া যায়, কোনো ধরনের কোনো ডিস্টরশন পাওয়া যায় না। তার পাশাপাশি এই মোবাইলটিতে রয়েছিল 5500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং সাথে রয়েছে এই মোবাইলটিতে 15 ওয়াটের চার্জার। চার্জারটা আরেকটু বড় বা একটু বেশি ওয়াটের হলে ভালো হতো, কারণ 15 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটা চার্জ করতে আমাদের বেশ অনেক সময় লেগেছে। তবে এই ফোনটা আবার একবার চার্জ দিলে মোটামুটি প্রায় 2.5 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি, যেটা কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ এই ফোন হিসাবে এবং এত বড় ডিসপ্লে হিসাবে। তার পাশাপাশি ফোনটা যখন আমরা অনেক এক্সট্রিম ইউজ করেছি, স্পেশালি টানা যখন মোবাইল ডাটা দিয়ে ভিডিও দেখেছি বা গেম প্লে করেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি 9 ঘন্টার থেকেও একটু বেশি। এবং এই মোবাইলটা যদি আমি সাইজ ডাইমেনশনের কথা বলতে চাই, মোবাইলটার থিকনেস হলো 8.1 মিলিমিটার এবং ওয়েট হলো 198 গ্রাম। সেই সাথে ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা একদম ঠিকঠাক আছে। ফর দ্যাট রিজন সিঙ্গেল হ্যান্ড একদম কমফোর্টেবল, ফোনটা গ্রিপ করে ইউজ করা যায়। বাট 100% যদি আপনি কমফোর্ট বা আরাম চান, তাহলে হয়তো আপনাকে 2 হাত দিয়েই এই ফোনটি ইউজ করতে হবে। যাই হোক, এই ফোনটার বাটন এবং পোস্টের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছিল ভলিউম রক এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটার লেফট সাইডে রয়েছিল সিম কার্ডটা, যাতে দুটো সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটার উপর অংশ রয়েছিল স্পিকার, মোবাইলটার নিচের অংশ রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB Type-C চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাকের পোর্ট। এই মোবাইলটাতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছিল Android 14 ভার্সন। তার পাশাপাশি Vivoর ফান্টাচ OS 14 রয়েছে এই ফোনটাতে। সেই সাথে ফোনটার UI পারফরমেন্সের কথা বলতে গেলে একদম নিট এন্ড ক্লিন, কোনো ধরনের কোনো আননেসেসারি অ্যাপস বা ব্লটার নাই। 2-1টা গেমস রয়েছে, সেগুলো চাইলে আপনারা ধরে ডিলিট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর UI থেকে কোনো ধরনের ল্যাগিং প্রবলেম, কোনো ধরনের কোনো ফ্রেম ড্রপ, কোনো কিছুরই আমরা দেখা পাই নাই এই ফোনটা ইউজ করতে চাই। ইনফ্যাক্ট র্যাম ম্যানেজমেন্ট রিলেটেডও কোনো ইস্যুস পাই না এই ফোনটার UI থেকে। এবং এই মোবাইলটাতে কিন্তু 6GB র্যামের পাশাপাশি 6GB ভার্চুয়াল র্যাম রয়েছে এবং এই ফোনটির ডিসপ্লে সাইজ হলো 6.68 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ডিসপ্লে। সাথে রয়েছে 90Hz রিফ্রেশ রেট এবং ডিসপ্লে রেজলিউশন হলো 1608x720 পিক্সেল। পিক্সেল ডেন্সিটি হলো 264 PPI। ডিসপ্লে চিন এবং ভেজেল এরিয়ার কথা বলতে গেলে বাজেট বিবেচনায় ঠিকঠাক আছে। যদি চিনটা আরেকটু ছোট হতো তাহলে বলা যেত যেটা অলমোস্ট সিমেট্রিক্যাল টাইপ, বাট চিন এবং ভেজেল আমি একটু আগে বললাম যে ঠিকঠাক আছে। তার পাশাপাশি এই ফোনটাতে রয়েছে ওয়াইড ওয়েন L1 এর সাপোর্ট এবং ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছিল 5 হোল সেলফি ক্যামেরা। ভিভোকে আমি থ্যাঙ্কস দিব ওয়াটার ড্রপ নচ থেকে বের হয়ে ডচ ডিসপ্লেতে আসার জন্য। এই মোবাইলটা রিয়ার প্যানেল হয়েছিল 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ। আর ক্যামেরাতে তোলা ছবি পারফরমেন্সের কথা বলতে গেলে আউটডোরে প্রপার লাইট কন্ডিশনে বেশ ভালো ছবি ওঠে। কালার ডিটেলসে টুকটাক ঘাটতি ছিল, যেটা এই বাজেট বিবেচনায় খুবই কমন। তার পাশাপাশি পোর্ট্রেট মোডে ছবি তুললে ডাইনামিক রেঞ্জ বেশ ভালোভাবে কভার করলো, এজ ডিটেকশনটা ওইভাবে করতে পারছিল না। তবে সেই সাথে ছবি থেকে মোটামুটি ন্যাচারাল টোনে আমরা ছবি পাচ্ছিলাম। ওভার স্যাচুরেশন বা এই ধরনের কোনো প্রবলেম আমরা এই ফোনটার মেইন ক্যামেরা থেকে ছবি তুলে পাইনি। তার পাশাপাশি ফোনটা দিয়ে হাইস্ট 1080p 30 fps ভিডিও শুট করা যায়। ভিডিও শুট করার সময় হালকা পাতলা শেক করে, যেটা বাজেট বিবেচনা প্রায় সবগুলো ফোনে করে থাকে। সো ভিডিও ক্যামেরার পারফরমেন্স বাজেট হিসেবে ওকে লেভেলের আছে। এবং তার পাশাপাশি এই মোবাইলতে রয়েছিল 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে সেলফি ক্যামেরাটা আরেকটু বেশি মেগাপিক্সেল হলে আরেকটু বেশি ভালো হতো। সেলফি ক্যামেরাতে যখন আমরা ছবি তুলেছি, ছবির ডিটেলস মোটামুটি ঘাটতি ছিল এবং কালার অ্যাকুরেসিও কিছুটা কম পেয়েছি। আর একটু কালার বুস্টেড হলে হয়তো বা আরেকটু বেশি ভালো লাগতো। ডাইনামিক রেঞ্জ মোটামুটি বেশ ভালোই কভার করতেছিল। এজ ডিটেকশন আমি মনে করি ঠিকঠাক আছে, তবে আরেকটু স্যাচুরেশনের দরকার ছিল সেলফি ক্যামেরার ছবি থেকে। দেন এই মোবাইলটাতে ক্যামেরা টু API সাপোর্ট নেই। সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ
জিক্যাম ইউজ করতে পারবেন না। এই মডেলতে প্রসেসর হিসেবে রয়েছিল ইউনিসকের T612 প্রসেসর এবং এই প্রসেসরের ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার। জিপি হিসাবে মোবাইলটিতে রয়েছে মালি G57। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 2,53,346। বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এই মোবাইলটা গেমিং এর কথা বলতে গেলে ফোনটাতে আমরা পাবজি গেমসটা প্লে করেছি, এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলা যায়। গেম করার সময় খুব একটা আমরা জাইরো ডিলে দেখা পাইনি, তবে একটু লং টাইম গেম প্লেতে ফোনটা হিট হচ্ছিল এবং হিট হলে পারফরমেন্স কিছুটা ড্রপ করে। এছাড়া ওভারঅল পাবজি গেমস খেলে আমাদের কাছে ভালোই লেগেছে। তার পাশাপাশি এই ফোনটা দিয়ে আমরা অ্যাশফার গেমটা খেলেছি এবং গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে কালার ডিটেলসের টুকটাক ঘাটতি ছিল, সেই ঘাটতিগুলোর কথা যদি বাদ দেই ওভারঅল অ্যাশফার অ্যান্ড গেমস যথেষ্ট ভালো পারফরমেন্স পেয়েছি। এই ফোনটা দিয়ে খেলার সময় কোনো ধরনের কোনো ল্যাগিং এর দেখা পাইনি একেবারেই এই ফোনে রেসিং টাইপ গেমগুলো খেলে। এই মোবাইলটা বাংলাদেশ মার্কেটে একটা ভ্যারিয়েন্ট এসেছে, সেটা হলো 6GB RAM 128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট, যার র্যামের টাইপ এলপি ডিডার 4X এবং স্টোরেজ টাইপ হলো eMMC 5.1 এবং এই ফোনটা অফিসিয়াল প্রাইস হলো 16,999 টাকা এবং এই ফোনটা 19 অক্টোবর থেকে 23 অক্টোবর পর্যন্ত প্রি অর্ডার করা যাচ্ছে এবং 24 অক্টোবর থাকবে এই ফোনটার ফার্স্ট সেল এবং এই সময়ের মধ্যে যদি আপনারা এই ফোনটা কিনেন তাহলে লটারির মাধ্যমে আরেকটি Vivo Y19s ফোন জেতার সুযোগ অথবা 2 বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে অথবা B10 নেক ব্যান্ডটি পেতে পারেন। সেই সাথে ডাবল মেম্বারশিপ পয়েন্ট সহ বাংলালিংক সিমে 18GB ইন্টারনেট সুবিধাও পাবেন এই ফোনটি কিনলে। যাই হোক, এই ফোনটার আমরা ইউজ করতে যাই বেশ কিছু ভালো দিক, কিছু ল্যাকিংস পেয়েছি, সেগুলো নিয়ে এখন আলোচনা করবো। প্রথমে যদি এই ফোনটার ল্যাকিংসের কথা বলি, এই ফোনটার আমি মনে করি যে বাজেট এসেছে সেই হিসাবে এটাতে অবশ্যই নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকা উচিত ছিল। তার পাশাপাশি 15 ওয়াটের চার্জারটা ফোন হিসাবে কম হয়ে যায়, মিনিমাম 18 ওয়াটের চার্জার হলে মোটামুটি পারফেক্ট ডিল হতো, বিকজ এটা কিন্তু 5,500 mAh ব্যাটারি, সো চার্জ হতে অনেক টাইম নেয় 15 ওয়াটের চার্জার থাকার কারণে। দেন এই মোবাইলটা রিয়ার প্যানেলে আমি মনে করি যে প্রপার একটা ডেপথ সেন্সর ক্যামেরা দিলে একটু ভালো ছবি আসতো এবং সত্যি কথা বলতে সেটার পরিবর্তে যদি আলট্রা ওয়াইড ক্যামেরা দিত তাহলে আরও ভালো হতো। দেন যেই বাজেটেই ফোনটা এসেছে এই ফোনটা যদি ফুল HD+ রেজুলেশন হতো, HD+ রেজুলেশন না হলে তাহলে সত্যিকার অর্থে সব দিক থেকে বেটার হতো। এবং সর্বশেষ এই ফোনটার ওভারঅল যে বাজেটে এসেছে এখানে এই প্রসেসর পরিবর্তে অন্য কোনো প্রসেসর ইউজ করলে আরেকটু বেশি ভালো এবং আরেকটু লং লাস্টিং পারফরমেন্স আমরা পেতাম। যাই হোক, ফোনটা যদি আমি ভালো দিকের কথা বলি, নাম্বার 1 যেটা বলবো, এই ফোনটা চার্জ ব্যাকআপ খুবই ভালো। 5,500 mAh হওয়ার কারণে আমরা লং টাইম চার্জ ব্যাকআপ পেয়েছি, বাট চার্জারটা আসলে কম হয়ে গেছে, যেটা একটু আগে বললাম। দেন এই ফোনটার ডিসপ্লের কোয়ালিটি অনেক ভালো, 1000 নিট পিক ব্রাইটনেস রয়েছে, সো আউটডোরে কমফোর্টেবল ইউজ করা যায়। জাস্ট দুপুরবেলা একটু প্রবলেম ফেস করেছি, বাট ওভারঅল ডিসপ্লেতে কন্টেন্ট ওয়াচ করে 16-17 হাজার টাকার অফিসিয়াল ফোন হিসেবে আমার কাছে ঠিকঠাক লেগেছে। তার পাশাপাশি ফোনটা সাউন্ডের পারফরমেন্সও যথেষ্ট ভালো, বুস্টেড সাউন্ডের সুবিধা রয়েছে, অর্থাৎ একটু বেশি সাউন্ডও আপনারা পাবেন। তার পাশাপাশি এই ফোনটা দিয়ে আমরা গেমিং করেছি, গেমিং পারফরমেন্স যথেষ্ট ভালো। ইউনিসকের এই T সিরিজের ফোনগুলো আসলে গেমিং সেন্ট্রিক প্রসেসরই হয়ে থাকে, মানে বাজেট বিবেচনার ফোন হিসেবে যদি চিন্তা করি। সো গেমিং ঠিকঠাক আছে, তবে গেমিং করার সময় কিছু কিছু গেমের গ্রাফিক্সের একটু ঘাটতি ছিল, মানে ফুল গ্রাফিক্সের অ্যাকুরেসিটা আমরা পাইনি, বাট ওগুলো বাদ দিলে গেমিং সেটিং যথেষ্ট স্টেবল। দেন এই ফোনটাতে যে IP64 এর সার্টিফিকেশন রয়েছে, ফর দ্যাট রিজন ফোনটা পানি বা ধুলাবালি লাগলেও কিন্তু ফোনটার কিছু হবে না, মোটামুটি শক্তপোক্ত একটা ফোনও বলতে পারেন আপনারা। যদিও আমরা অনেকভাবে টেস্ট করে দেখি ফোনগুলো, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এরকম টেস্ট করবেন না। আমরা মূলত টেস্ট করে দেখি যে আসলে কোম্পানি কি যা বলতেছে তা দেয় কিনা, বাট আপনাদের আমি মনে করি এটা দরকার নেই। 2-1বার অ্যাক্সিডেন্টালি যদি হাত থেকে পড়ে যায় সেটা বিষয় আলাদা, সো সেটার জন্য কিন্তু সার্টিফিকেশন তারা প্রোভাইড করতেছে। দেন এই ফোনটার UI কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, একদম বাটারি স্মুথ, কোনো ধরনের কোনো আননেসেসারি তেমন কিছু নাই। 2-1টা গেমস রয়েছে সেগুলো ডিলিট করে দিতে পারবেন, যেটা আমরা ভিডিওর মধ্যে বলেছি। সো UI পারফরমেন্স খুবই ভালো। সো ওভারঅল এই ফোনটা কাদের জন্য কেনা উচিত হবে? যারা মেইনলি হালকা পাতলা ফটোগ্রাফি করেন, একটু গেমিংটা বেশি করেন, লং টাইমের জন্য কোনো একটা ফোন নিতে চাচ্ছেন, ফোনে অনেক কথা বলে থাকেন এবং চার্জ ব্যাকআপ অনেক বেশি প্রয়োজন, তাদের জন্য আমি মনে করি 16-17 হাজার টাকা অফিসিয়ালি Vivo Y19s একটা নেয়ার মতো ফোন। সো এই তাহলে আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে এই মোবাইলটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।